সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত রহমান। আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সকল নারীকে আজ এই দিবসের শুভেচ্ছা। আজ নারী দিবসের থিম হচ্ছে নারীর সম অধিকার, সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ। সুপ্রিয় দর্শক, নারী দিবসে আজ আমরা দিবসের থিম নিয়ে অবশ্যই কথা বলবো। একই সঙ্গে প্রমিসেস জানতে চাই আমরা আসলে আসক্তি নিয়ে কথা বলি, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি। সেখানে আজ আমরা যে বিষয়টিতে ফোকাস করব সেটি হচ্ছে মাদক প্রতিরোধে নারী কি ভূমিকা রাখতে পারেন। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদা মুহসিনা বুশরা। তিনি একজন সাইকোথেরাপিস্ট। বুশরা, তোমাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি এবং নারী দিবসে আজ আমরা দুই নারী কথা বলছি, ভালো লাগছে। অবশ্যই আমাদের যে থিম আছে সম অধিকার, সম সুযোগ, সমতা। হ্যাঁ, সমতা। তো অনেক জায়গায় হয়েছে না, সম অধিকারের জায়গাগুলোতে আমরা এখন কথা বলতে পারছি, সম সুযোগ, সেখানেও সুযোগের জায়গাটা আমরা অনেক জায়গাতেই কিন্তু পেরেছি, আসেনি অনেক অনেক ক্ষেত্রেই। এই জন্য আরো বলতে হয়, এখন ওই যে দিবস পালন করতে হচ্ছে, একটা নারী দিবস আন্তর্জাতিকভাবে একটি দিন পালন করবার উদ্দেশ্য এটি যে যারা এখনো এই অধিকার পাচ্ছে না তাদের অধিকারটি যেন প্রতিষ্ঠা হয়। এবং এটাও অবশ্যই বলতে পারবো না যে আমি নারী হিসেবে একেবারে সকল জায়গায় সম অধিকার পেয়েছি, সেটাও আমি বলবো না, কিন্তু অনেক জায়গায় পেতে পেরেছি, সেই জায়গাটি এসেছে, এতবার আমরা বলেছি। তাই একটি বিশেষ জায়গা নিয়ে থিমটির যে আছে সেখানে একটি বিশেষ জায়গা নিয়ে আমি আসলে প্রশ্নে আসতে চাই, সেটি হচ্ছে এগিয়ে নিতে হোক বিনিয়োগ। এই বিনিয়োগের জায়গাটি সম্পর্কে যদি তুমি আমাদের একটু আলোকপাত করো। শুরুতে যেরকম বলেছো যে হচ্ছে আমরা দুজন নারী, আমরা বসছি আজকে এখানে বসে আমরা কথা বলছি। হ্যাঁ, তো এই দিনটি এবং এই যে 8ই মার্চ আমরা পালন করি, শুধু পালন করি, আমাদের পালন করার উদ্দেশ্য শুধু এটা যে দেখানো তা না, এটা মনে করিয়ে দেওয়া যে নারী দিবস বলে একটা দিন আছে নারীর জন্য, যে একটি দিন তা না, এটা একটা স্পেশাল শব্দ নারী, এবং এটার ভূমিকাটা অনেক বেশি বড়। হ্যাঁ, এবং একটা নারী আসলে পারে, আমি এই জায়গা থেকে বলছি যে আসলে সবকিছু করতে পারে যদি সেই তার যে শক্তিটা আছে, ক্ষমতাগুলো আছে, সে যদি জানতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে জানার পরে তারও আগ্রহ থাকা, এবং তারপরে আসে যে বিনিয়োগের কথা, যে তার মধ্যে শক্তি আছে, সাহস আছে, সবকিছু আছে, হ্যাঁ, এবং দক্ষতাগুলো রয়েছে। অনেক সময় এই জায়গাগুলোতে দেখা যায়, আমরা বিভিন্ন জায়গায় যখন কথা বলতে যাই বা জব সেক্টরে যাই বা যে কোনো সেক্টরে যাই, দেখা যায় যে আমরা ওখানে আসলে একটু বাধাগ্রস্ত হই। তো ওই বাধাগ্রস্ত জায়গাটায় যদি বলি, ওই জায়গাটায় যদি আমরা সুযোগটা পাই যে এগিয়ে নিতে হবে বিনিয়োগ। বিনিয়োগের মানে হচ্ছে আমরা একটা মানে ইনক্লুশনের একটা কথা বলা হয়েছে, যে ইনক্লুশন, যে হচ্ছে অন্তর্ভুক্তি করা, যেটা যে আমাদের সবাইকে আসলে একসাথে হইতে হবে, হয়ে তারপরে আমরা এই বিষয়টা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, সবাই আমরা নারী বিষয়টাকে যদি ফিল করতে পারি, যে মানুষ হিসাবে যদি ফিল করতে পারি, তবে আসলে সম্ভব। আমরা দেখা যাচ্ছে যে এখনো কিন্তু দেখা যায় যে আমরা ছোটবেলায় যখন সিনেমা দেখতাম, দেখা যেত যে লাইন ধরে সিনেমাতেই সাধারণত দেখতাম, মনে হতো সামনে, সেটা বড় হয়ে দেখছি, কিন্তু ছোটবেলায় যেটা মাথায় খুব লাগতো যে সিনেমা দেখছি যে সেও ইট ভাঙছে, সেও ইট ভাঙছে, হ্যাঁ ইট ভাঙছে, কিন্তু যখন ওর প্রাপ্তিটার যে জায়গাটা আসলো, যে তার পারিশ্রমিকটা জায়গা আসলো, তখন দেখা গেল তাকে কম দেওয়া হচ্ছে, এবং সেখানে সে বলছে যে না, তুমি কম পাবে, কাজ কিন্তু একই করেছে। তো এই যে আমাকে বলছে যে তুমি নারী, তুমি কম পাবে, কারণ আমরা সামাজিকভাবে একটা জায়গায় আটকানো, যে হচ্ছে নারীরা দুর্বল, নারীরা কম পারে, কিন্তু আসলে সে এটা করেই কিন্তু সে এই হেল্পটা না, সে তার প্রাপ্তিটা নিচ্ছে, কিন্তু ওইখানে কিন্তু আমাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে। এই যে আটকিয়ে দেওয়ার জায়গাটা, এই জায়গাটার যদি আমরা একটু মানে অন্তর্ভুক্তির জায়গাটায় যদি যাই, তাহলে কিন্তু এই জায়গাটা আসলে বিনিয়োগটা তখনই হয়। আরেকটি মানে বিনিয়োগের জন্য যদি আরেকটু পেছন দিকে আমরা যাই, যেমন
একটি নারী শিশু মানে হুম, মেয়ে শিশু যখন বড় হতে থাকে, হুম, যে ডিসক্রিমিনেশন গুলো ছিল, হুম, এখন যেটা হয়তো আমি জানি না, এটা হয়তো হ্যাঁ, অনেক কমেছে, হুম, যে ছেলেকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, মেয়েকে কম প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ছেলের খাবার দাবারের জন্য বেশি খাবার হুম, রাখা হুম, হচ্ছে, হুম, মেয়ের জন্য কম খাবার রাখা হচ্ছে। এটাও হুম, হুম, কিন্তু একটা বিনিয়োগ। মেয়েটির অবশ্যই। হুম, পুষ্টির জন্য যে খাবারটা দিতে হবে, ওটা একটা বিনিয়োগ। সেটার জন্য কিছু পয়সাও তো ইনক্লুডেড হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, রাইট? শিক্ষা, আহ, মেয়ে যা শিশুর জন্য জানা, হয়তো হুম, মানে কম টাকা বরাদ্দ আছে হুম, শিক্ষার জন্য, ছেলে শিশুর জন্য বরাদ্দ হুম, আছে। হুম, এটা যেমন আগে যেটা ছিল যে মেয়েরা হয়তো ক্লাস 5 পর্যন্ত পড়তে যেতে পারছে স্কুলে, কিন্তু হুম, ছেলেদেরকে পড়াচ্ছে, অনেকটা পর্যন্ত ছেলেরা পড়ছে। তার মানে লিটারেলি তার শিক্ষার পেছনে কিন্তু বড় একটা বিনিয়োগ আছে, হুম, তাই না? অবশ্যই। এবং এই যে এই কাজটা আমরা যে করতাম, আমরা একজন নারী নারী কিন্তু করতাম। মা যখন খাবার প্লেটে বেড়ে দিচ্ছে, বাবা কিন্তু খাবার হুম, প্লেটে বেড়ে দেয় না সাধারণত, হুম, তাই না? এই জায়গাটা আমরা পরে আসছি। হুম, তো এই জায়গাটা যে খাবার বেড়ে দেওয়ার যে আমার বাচ্চাকে দিচ্ছি, আমি এক সন্তান আমি এই পেটেই ধরেছি, ছেলে ধরেছি, মেয়েও ধরেছি, কিন্তু এক্স্যাক্টলি। আমার কিন্তু মনে নাই যে আমি সন্তান সম্ভবা যখন ছিলাম, আমার আসলে কি কি শারীরিক ঘাটতি হয়েছিল অপুষ্টির কারণে, যে এই মেয়েটাকে কয়দিন পর আমি সেই তাকে মা হতে হবে। তার যে গ্রোথটা, একটা ছেলের গ্রোথ এবং একটা মেয়ের গ্রোথ, মেয়েদের গ্রোথের জায়গাটা কিন্তু একটু, শারীরিক গ্রোথের জায়গাটা কিন্তু একটু বেশি। হ্যাঁ, সে অনেক, তার বডিতে অনেক ধরনের কি বলবো, যে প্রসেস পরিবর্তন, হয়, প্রসেস হয়। প্রসেস হয়, যার কারণে তার কিন্তু ওই জায়গাগুলোতে পুষ্টি দরকার পড়ে। হুম, আমরা কিন্তু মা হয়ে বা মেয়ে হয়ে ওই জায়গাটা আমরা কিন্তু এই যে সচেতন না, হুম, যার কারণে আমরা যে করে ফেলছি, আমাদের একটা ইয়াই আছে যে ছেলেই এক সময় আমাকে আসলে ইনকাম করে খাওয়াবে, অতএব তার বড় হতে হবে, তার শক্তি থাকতে হবে, না হলে সে ইনকাম করতে পারবে না। কিন্তু আমি মা যে আমি একটা জাতি দিচ্ছি বা আমি আরেকটা ছেলে দিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু তখন আমাদের মাথায় আসলে থাকে না। হুম, ডেফিনেটলি শারীরিকভাবে মেয়েদেরকে আসলে যে যে সমস্ত প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, সেগুলো কিন্তু একেবারেই সহজ নয়। হুম, একটি মেয়েকে যদি সন্তান ধারণের জন্য নিজের শরীরটাকে রেডি করতে হয়, একটা 22-23 বছর হুম, বয়সের পরে, এই বয়সটার কথাই বলছি, কারণ আইডিয়ালি ওই হুম, হুম, বয়সটাই আসলে সবচেয়ে বেশি সন্তান ধারণের জন্য উপযোগী। তো সেই সময়ের জন্য যদি ওর শরীরটাকে রেডি করতে হয়, তার পর্যাপ্ত পুষ্টির দরকার, এবং তার পর্যাপ্ত দেখভাল করার দরকার আছে যে বাচ্চাটি বেড়ে উঠছে কিনা ঠিক মতো, কিভাবে শুধু পুষ্টিই না, তার আরো বাকি চাহিদাগুলো মানসিক পূরণ ভাবে যদি হচ্ছে আমি চিন্তা কিনা, করি। তার মানসিক বৃদ্ধি হচ্ছে কিনা, হুম, তাকে আমি শিক্ষা দীক্ষা দিচ্ছি কিনা, তার চিকিৎসার জন্য তার যদি কোথাও প্রয়োজন হয়ে থাকে, সেই জায়গাগুলোকে আমি পূরণ করছি কিনা, এই সবকিছুই হ্যাঁ, বিনিয়োগের মধ্যে পড়ছে, রাইট? বিনিয়োগের মধ্যে পড়ছে। এবং আরেকটা ডায়ালগ মনে পড়লো আমার, যে একটি সুস্থ মাই একটা জাতি, সুস্থ জাতি দিতে পারে। এক্স্যাক্টলি। তো সুস্থ মা যদি আমি হই, তাহলে আমি সুস্থ কখন হব? হুম, তখনই হব যখন আমি সবকিছু বিনিয়োগের মধ্যে সবকিছু যখন আসতেছে আমার কাছে, হুম, হ্যাঁ, তো তখনই তো আমি সুস্থ জাতি দিব। হুম, আমরা বলছি একটা কথা, বিশ্বাস করছি আরেকটা কথা। হুম। এই যে এই ফারাকটা, এই জায়গাটাই আসলে আমাদের অ্যাওয়ারনেস আমার কাছে মনে হয় দরকার। সেখানে এই যে সম বিশ্বাস, অধিকার শব্দটি হুম, বলেছে, সম সুযোগ শব্দটি বলেছে না, হুম, হুম, এই সবকিছু তো রিলেটেড। আমি হুম, আমার মেয়ে শিশু এবং ছেলে শিশুকে কি সম অধিকার দিচ্ছি কিনা, সমানভাবে যদি আমি খাবারই পাতে তুলে দিতে না পারি, তাহলে আসলে কোথায় আমি সম অধিকার দিলাম এবং কোথায় সম সুযোগ আমি ক্রিয়েট করে দিলাম? হুম, আমি এখনো এটা আমি দেখেছি যে ছেলে বাচ্চার জন্য, তার শিক্ষার জন্য একটা বড় অঙ্কের টাকা সংরক্ষণ করে রাখা হুম, হয়, মেয়ে শিশুর জন্য সেই টাকার অঙ্কটা কম থাকে। হুম। এটা কিন্তু এখনো আছে। হ্যাঁ, অবশ্যই এখনো হ্যাঁ, আছে। এবং আমরা যারা এই যে আমরা যারা সাইকোথেরাপিস্ট আছি, তারা কিন্তু আমাদের কাছে তো একদম রিয়েল স্টোরি গুলো আসে। হুম, তখন কিন্তু এখনো আছে যে অনেকেই বলছে যে হচ্ছে আমার বাবা-মা সেই সুযোগটা আমি পাই নাই বা দেয় নাই, আমাকে দেওয়া হয় নাই। আমরা তৈরি হই আসলে ওইভাবে যে আমি হুম, আরেকজনের উপর নির্ভর করব। হুম, নির্ভর করার, অবশ্যই নির্ভর করব, শুধু একজনের উপরে না। আমি যে জায়গাটায় বলি যে সমতা, আমরা দুইজন দুজনের উপরেই নির্ভর করব। এটা আর হ্যাঁ, আমরা হুম, ছোট্ট একটা বিরতি নিয়ে এসে ঠিক এই জায়গাটা নিয়েই কথা বলবো। প্রিয় দর্শক, একটা বিরতির সময় হয়ে এলো, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম
ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাই। কথা হচ্ছে মাহমুদা মহসিনা বুশরার সাথে মাদক প্রতিরোধে নারীর ভূমিকা এই বিষয়ে। আর এর থেকে বেশি আসলে আমরা কথা বলছি নারী অধিকার, আজ নারী দিবস, সেই বিষয়টি নিয়ে আমরা মাদক প্রতিরোধের জায়গাটিতে আসছি পরে। তো বুশরা, বিরতির আগে যেখানটাতে আমরা ছিলাম সেটিতে সম অধিকার নিয়ে তুমি বলছিলে যে শুধু মা বাবা এবং সন্তানের যে পরিবার সেখানটা থেকে তো শুরু, আসলে সেখানে যদি সম অধিকার না পাওয়া যায়, তারপর যখন পরবর্তী জীবনে যাচ্ছে, বিবাহিত জীবন আসছে, সেখানটাতেও কিন্তু অধিকারের জায়গাটাতে একটা বড় টানাপোড়েন দেখা যাচ্ছে। একটু যদি বলতে তোমার পয়েন্টগুলো। কি মানে বাবা মা, আমরা বাবা মা নিয়ে আমরা কথা বললাম, বাবা মা কিন্তু একজন হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। কিন্তু তো আমরা কোথা থেকে শিখি? আমি যদি শারীরিক বলি, মানসিক বলি, আমি আমি কিন্তু তখনই খেয়াল করি আমার বাবা আমার মায়ের সাথে কিভাবে কথা বলছে, কিভাবে আসলে ট্রিট করছে, অফিস থেকে এসে ওনার সাথে কিভাবে কথা বলছেন এবং কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন। হ্যাঁ, এবং আনুষঙ্গিক আরো যে কমিউনিকেশন যোগাযোগগুলা হচ্ছে মায়ের সাথে, এটা কিন্তু আসলে আমাদের শিশুদের যে আমি সন্তানকে যে শিখাবো তা না, তারা কিন্তু শিখানোর চেয়ে বরঞ্চ শিখানোটা তাদের কিন্তু কষ্ট হয় নিতে, যে চাপিয়ে দেওয়া হয়। তারা নিতে কষ্ট হয় তখনই যে আমি দেখছি বাবা মা মানছে না, কিন্তু আমাকে বলছে তুমি মেয়েদেরকে সম্মান করো বা মাকে সম্মান করো, কিন্তু আমি আবার আমার মাকে কিন্তু সম্মান করছি না, সম্মান করছি না, দেখছি যে বাবা ওভাবে সম্মান দিচ্ছে না। তো ওই জায়গাগুলোতে আমি কিন্তু কনফিউজ থাকতেছি। তো এই যে মা জায়গাটাই বললাম যে আমি এখন বড় হয়ে আমি হাজবেন্ড ওয়াইফ আবার হয়েছি, আমি কিন্তু সেম এই রোলটাই প্লে করে যাচ্ছি, তাই না? যে আমি যা দেখবো তা কিন্তু শিখবো। তো হচ্ছে আমার কথা হচ্ছে যে আমি আসলে কিভাবে কোন ধরনের আচরণ করতে চাই, আমি কি আসলে আমি যখন হাজবেন্ড থাকি বা আমি যখন ওয়াইফ থাকি, আমি কি একজনকে সম্মান করছি কিনা। যদি সম্মান করি তবে কিন্তু আমার সুস্থ জাতি আমি পাচ্ছি। আমার মধ্যে কিন্তু ওই যে এইখানে যে মাদকাসক্তর ওই জায়গাটায় চলে আসতেছে। আমার কাছে মনে হলো যে আমরা ওই যে ছেলে মেয়ে দুজনকে ভাগ করে দিচ্ছি না, ভাগ করে দিচ্ছি, তখন কিন্তু যদি আমি মেয়েকে ভাগ করি, অনেক ফ্যামিলি আছে যে মেয়েকেও প্রাধান্য দেয়। বৈষম্যটা যে জায়গাটা আসলে আসতেছে, যে সেই জায়গাটায় ওই জায়গাটা দেখা যাচ্ছে ভাইটা কম পাচ্ছে, বা ভাইকে সাধারণত আমরা যেটা দেখি ভাইকেই বেশি দেওয়া হয়। দেখা যায় কি মা বাবা অনেক সময় দেখা যায় যে ছেলে যদি কোনো অন্যায় করে ওটাকে কিন্তু পুরস্কৃত করা হয়, যে ভাই করেছে ছেলে করেছে তাতে কি হয়েছে, ইগনোর করা হয়। তো ইগনোর করার এই জায়গাটা যখন করা হচ্ছে, তখন কিন্তু ওই সময়টা থেকে কিন্তু প্রথম দিন হয়তো বা শুনলো যে ছেলেটা সিগারেট খেয়েছে, মুখে প্রথম সিগারেট ধরিয়েছে, তো দেখা গেল যে সে কিছু বললো না, আচ্ছা বাবাও তো খায়, আমি কোত্থেকে শিখছি, বাবাও তো খায় দেখেছি, ওর তো কখনো আমি দেখি নাই যে সিগারেট খেয়ে মারা গিয়েছে। ওদের কিন্তু এই ধরনের উদাহরণ থাকে যে দেখি নাই, তো ওটা শুধু লেখাই থাকে যে ক্যান্সারের মূল কারণ, আসলে কয়জনের ক্যান্সার হয়। তো ওই যে ওই জায়গাটা থেকে কিন্তু আমরা মাদকে চলে আসতেছি। এবং যখন আমার খারাপ লাগে, আমি যখন আমার যা পাওয়ার কথা, ভালোবাসা পাওয়ার কথা, আমার মনোযোগ পাওয়ার কথা, আমার রেসপেক্ট পাওয়ার কথা, আমার যে মূল্যবোধ তৈরি হওয়ার কথা মানসিকভাবে, এটা যখন হচ্ছে না, তখন কিন্তু আমি কি করব? তখন আমার কাছে কিন্তু ওই নৈতিকতাটা আসতেছে না, আমি বুঝতেছি না আমি আসলে কোনটা ভালো কোনটা মন্দ আমি কি করে বুঝবো। তখন আমি ওই পথে আমি যেতে পারি, আমার খারাপ লাগে, আমার কিছু ক্রাইসিস তৈরি হয়। তো আমরা যেটা সাধারণত জানি যে ক্রাইসিস নর্মাল ভাবে সবাই এটাই চিন্তা করে যে যদি হয় তাহলে কি করে, দুইটা সিগারেটে টান দিলে হয়তো ভালো লাগবে, কিছুক্ষণের জন্য হয়তো ভুলে থাকতে পারবো। হ্যাঁ, ওই জায়গাটা দিয়ে কিন্তু আসলে আমরা তখন ওইটা দিয়ে ভুলার চেষ্টা করি, আদৌ কি আমরা সেই জায়গাটায় ভুলতে পারি কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। সেটা আসলে কখনোই হয় না, বরং একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। হ্যাঁ, ওটার উপরে একটা আসক্তি চলে আসে এবং সেখান থেকে আরো অন্য কিছুর প্রতিও আসক্তি এসে যাওয়াটা খুব স্বাভাবিক। তো যে জায়গাটাতে ছিলাম, এই যে সম অধিকার, এই অধিকারের জায়গাটা আসলে কতটুকু হলে সমান, এই ধারণাটা থাকা, এই আইডিয়ার জায়গাটা আসলে কেমন তুমি দেখো মেয়েদের মধ্যে, যে আমার আসলে এতটুকু অধিকার আছে যেটা আমি চাইতে পারি? আসলে নুজাত, সেটা হচ্ছে যে আইডিয়াল জায়গা বলতে ওরকম আসলে মানদণ্ড আসলে নাই। হ্যাঁ, আমি আসলে কখন কমফোর্ট ফিল করছি, আমি কখন আরাম বোধ করছি, আমি যখন আমার পার্টনারের সাথে
বা আমার ভাইয়ের সাথে, যে আমার বাবার সাথে, যেটাই হোক না কেন, আমি যখন একটা সম্পর্কের মধ্যে একটা আরাম বোধ হয়, মানে আমি যা চাই তাই পাবো তা না, যেটা হচ্ছে যে আমার প্রয়োজনটা মিটছে কিনা। হ্যাঁ, এখানে আবার চাওয়া এবং হচ্ছে ইয়ার মধ্যে নিড আর দুইটার মধ্যে একটা পার্থক্য হয়ে যায়, যে হ্যাঁ বলছে তো এটা আমার অধিকার। অধিকার আসলে বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আমার জন্মের পরে আমার কিন্তু যা যা পাওয়া দরকার সেটা যখন আমি নর্মাল ভাবে পেয়ে যাচ্ছি, সেটাই কিন্তু আমার অধিকার, সেটাই আমার অধিকার। তো কিছু জায়গায় যেমন দেখা যায় যে কিছু এই যে ছেলে এবং মেয়ের সম অধিকারের কথাটা এসছে তো ওখান থেকে, যখন আমরা খুব স্টিরিওটাইপ কোনো একটা আইডিয়া থেকে অপারেটেড হচ্ছি, মানে আমরা ভাবছি যে মেয়েদের এটাই রোল হবে, মেয়েরা এই কাজগুলোর সাথে সংযুক্ত থাকবে এবং ছেলেদের একটা ফিক্সড রোল আছে এবং তারা এই কাজের সাথে সংযুক্ত থাকবে, এবং সেখান থেকে আমরা ফ্লেক্সিবল হতে পারি না। তো সেই কারণে তখন খুব সেগ্রিগেটেড হয়ে যাচ্ছে। একটা পরিবারে বাবার একরকম কাজ বা হাজব্যান্ডের কিছু স্পেসিফিক কাজ আছে, ওয়াইফের কিছু স্পেসিফিক কাজ আছে, এইভাবেই আমরা দেখছি। কিন্তু দুটো কাজই আসলে দুজনের ব্লেন্ডেড হয়ে হতে পারে, দুজন শেয়ারিং করতে পারে। সেই জায়গাটাতেই তো আসলে সম অধিকার, তাই না? তো এইটা সম অধিকার, ওই যে সমতার জায়গাটা যদি বলি, যে আমরা হয়তো বা আমাদের যে ঠিক করা যে আমরা শুধু বাচ্চা লালন পালন করব, আমরা রান্না বান্না করব, আমাদের ঘরের যত যাবতীয় যা কাজ আছে সব মেয়েদের কাজ, এটা কাদের তৈরি, এটা আমাদের তৈরি। একটি মেয়ে যদি কোনো রকম ভাবে প্রফেশনাল হয়, তার কোনো একটা ক্যারিয়ার আছে, তারপর যখন তার এই বায়োলজিক্যাল ব্যাপারটা চলে আসে যে একটি ছোট বাচ্চা আছে এবং সেই বাচ্চাটিকে দেখভাল করে বড় করতে হবে, সেখানে কিন্তু ক্যারিয়ার স্যাক্রিফাইস মেয়েরাই করে এখন পর্যন্ত। সেখানে কিন্তু পুরুষরা ক্যারিয়ার স্যাক্রিফাইস করে না। হ্যাঁ, তো সেখানেও কিন্তু একটা স্টিরিওটাইপ ধারণা চলে এসেছে এবং এই জায়গাটাতে কিন্তু আর অধিকারটা সম হলো না, তাই না? এবং সেখানটাতে এখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যখন পুরুষরা যখন তাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করেন, সেটা নিয়ে ভীষণ সমালোচনা আজকের যুগেও হয়। এই বিংশ শতাব্দীতে এসেও, একবিংশ শতাব্দীতে এসেও কিন্তু এই সমালোচনা শিকার হচ্ছে, কিন্তু আমাদেরটা হচ্ছে না। আমরা এটা তো আসলে আমাদেরটা হচ্ছে না এই কারণে যে হচ্ছে আমরা নারী এগুলোই করবে, ওদের জন্য ঠিক করা। আচ্ছা, এই কারণে আরেকটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যে নারীরাও সমালোচনাটা করছে। হ্যাঁ, আমরা নিজেরাই করছি। তার কারণ ওই যে বললাম যে আমি একসময় মা থাকি, ওয়াইফ থাকি, তারপরে মা হই। আমি কিন্তু আমাদের যেটা হয় কি, যে আমরা কেন এই যে অ্যাওয়ারনেস করছি, কেন করছি, যে আমরা যেন একটু মানে দৃষ্টিটা খুলে ধরি, তুলে ধরি, ওপেন হই, যে হচ্ছে একটু দেখি ভালো করে যে আসলে কি হচ্ছে। আমরা কিন্তু ওই জায়গাটা কিন্তু যেটা ধরে থাকি ওটা ধরেই থাকি। আমরা নতুন কিছু গ্রহণ করি, অনেক কিছু গ্রহণ করি নতুন, আমরা মোবাইল গ্রহণ করছি, আমরা ইন্টারনেট গ্রহণ করছি, আমরা ড্রেস গ্রহণ করছি, নতুন পোশাক দেখলে আমরা গ্রহণ করছি, কিন্তু নতুন এই জায়গাটা যে একটু সুন্দর করে দেখবো, যে এটাও একটা আমাদের শিক্ষণীয় বিষয় হতে পারে, এটাও একটা মডেল, হ্যাঁ এটাও একটা মডেল হতে পারে, তাই না? তো নারী পুরুষ সবাই একই সাথে মিলে তারপর এটা করাটাও কিন্তু একটা আনন্দদায়ক হতে পারে দুজনেরই। কিন্তু এই জায়গাটায় ওই যে ভালোবাসা, তো আমি এই জায়গাটায় আসলাম এই জন্য যে ভালোবাসাটা তো তখনই এইভাবে হয় যে আমরা যখন একজনের পাশে থাকি, এটাই পাশে থাকা। এবং আরো একটি শুধু ওই উদাহরণটাও মনে পড়ছে যে অনেক মেয়েদেরই থাকে, তাদের ঘর কন্যায় খুব মনোযোগ থাকে না, মানে দে আর নট মাচ গুড অ্যাট, কিন্তু অন্য কাজে তারা ভীষণ ভালো, তারা বাইরের যে কোনো কাজে ভীষণ ভালো। তো সেই জায়গাটাতেও কিন্তু সেই মেয়েটি খুব সমালোচিত হয় যে তুমি একজন মেয়ে, তুমি কেন গৃহস্থালী কাজে ভালো হতে পারো নাই, তোমার কেন আগ্রহ নেই? হ্যাঁ, কিন্তু সে যে বাইরের একটা কাজে সে যে বেশ ভালো, সেই কাজটা কিন্তু তখন আর অ্যাপ্রিসিয়েটেড না। একটা উদাহরণ আমি এখানটায় টানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ দুজনেই আর্কিটেক্ট, হাজবেন্ড ওয়াইফ দুজনেই আর্কিটেক্ট, দুজন একসাথেই কাজ করছে, একসাথেই অফিস করছে। যখন বাসায় ফিরছে, সেও কিন্তু আর্কিটেক্ট, মানে হচ্ছে ওকে যে যতটুকু, মানে আর্কিটেক্টদের সাধারণত মানুষ কামলা বলে, হ্যাঁ,
যে বিভিন্ন ভাবে এতটা পরিশ্রমী, হ্যাঁ এটা তাদের ল্যাঙ্গুয়েজ, যে হ্যাঁ আমরা কামলা দেই, মানে সেই মজুরি খাটে যেরকম সেরকম ঘাম ফেলানো কাজগুলো করে, দুজনই করে আসছে। ঘরে আসার পরে তার কিন্তু যে কেন সে তরকারিটা রান্না করতে পারলো না, কেন সে তরকারি সম্পর্কে জানে না বা কেন জানবে না, এগুলোর জন্য তাকে কিন্তু কথা শুনতে হয়। ইভেন দেখা যায় যে সে হয়তোবা যে হ্যাঁ আমাকে সংসার সামলাতে হবে যেহেতু, সেহেতু আমি অর্ডার করে কিন্তু খাচ্ছি, যে অর্ডার করছি ঠিক আছে, আমি বাসায় যাওয়ার পর আজকে আমার টায়ার্ড লাগছে, আমি একটু অর্ডার করতেই পারি। তো দেখা যাচ্ছে যে সেখানে হয়তোবা শাশুড়ি বলছে যে তুমি তুমি তো ঘরের কিছুই করতে পারো না। সেই জায়গাগুলোতে আসলে সম অধিকার বা সম সুযোগ এই জায়গাগুলো হচ্ছে না। তো আমরা আসলে এইগুলো আলোচনা করছি যাতে ওই চোখটা সবার খোলে, একটুখানি যাতে তারা দেখতে পায়। একটা ছোট বিরতি নেব। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, একটা ছোট বিরতি নিয়ে আবারও ফিরছি। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে মাহমুদা মুহসিনা বুশরার সাথে মাদক প্রতিরোধে নারীর ভূমিকা এই বিষয়ের উপর। বুশরা যেখানটায় ছিলাম আমরা তার থেকে যদি একটু চোখটা সরিয়ে এবার আসি যে বিভিন্ন রকম আসক্তিতে এখন সামাজিকভাবে আমরা অনেকেই জড়িয়ে যাচ্ছি। তো একটা সময় পর্যন্ত কিন্তু এটাই ছিল যে ছেলেদের মধ্যে আসক্তির পরিমাণটা অনেক বেশি দেখা যেত, কারণ মেয়েরা বেশিরভাগই বাড়ির ভেতরে থাকতো এবং মাদকের যে সাপ্লাই, সেই সাপ্লাই অনেক ক্ষেত্রে তাদের কাছে পর্যন্ত পৌঁছতে পারতো না। কিন্তু এখন অনেক মেয়েরাও আসক্তির সাথে জড়িত হয়ে গেছে। সম অধিকার, সম সুযোগ প্রত্যেকের ক্ষেত্রে এখানেও এসছে আসলে। ওইটাই আমরা আসলে ওই জায়গাটা না আমাদের ভিতর থেকে অ্যাবসেন্ট হয়ে যায়, যে সম অধিকার বা সমতায়ন আনতে যে মানে ওই আচরণ করতে পারবো না তা না। এই আচরণ আসলে নারী পুরুষের জন্য না, কথা হচ্ছে যে যেটা আমার জন্য হার্ম, আমাকে ক্ষতি করবে, যে আমাকে যে এটা ক্ষতি করবে সেই জিনিসটা আমি কিন্তু করব না, তাই না? তো কেন করছে আসলে, মানে এইভাবে এই জিনিসগুলো কেন তাদের মাথায় আসে? একটা তো হয় যে আমরা দেখি, আর হচ্ছে আমাদের ভেতরের জীবনের ভেতরে যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, যখন এগুলোতে ক্রাইসিস তৈরি হয়, হ্যাঁ আমি যা চাই বা আমার মতো করে চাই, বা আমার ভেতরে যে শূন্যতা তৈরি হয় যখন আমি পাচ্ছি না, আমার যখন এই ঘাটতিগুলো থাকে, তখন কিন্তু মনে হয় যে এটাই একমাত্র সুযোগ। আমরা সাধারণত এটা শুনে আছি যে দুটো বিড়িতে টান দিলে কিন্তু কি হয়, একটু শান্তি কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়। তো ওই যে বিড়ি দিয়ে শুরু করি আমরা, এবং আস্তে আস্তে তো এখন তো অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো আমরা সেই যেমন দেখা যাচ্ছে যে মেয়েদের ভিতরেও অনেক ধূমপান, এটা একটা ফ্যাশনের মতো হয়ে গেছে এবং সবাই কিন্তু এটা নিয়ে খুব কমফোর্টেবলি কথাও বলছে। একটা সময় পর্যন্ত ধূমপান আমি করি, এটাকে একটু হাইড করার চেষ্টা করা হতো, যে অ্যাটলিস্ট আমি একটু লুকিয়ে করি। এখন কিন্তু খুব ওপেনলি করছে, যেমন ছেলেরা তেমনি মেয়েরাও। এই জায়গাটি আসলে মানে তোমার দৃষ্টিভঙ্গি থেকে কেমন? এই জায়গাটা আসলে আমরা দেখছি, আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন দেখা যায় একটি মেয়ে বসে কিন্তু সিগারেট ফুঁকছে। রেস্টুরেন্টে এখন স্মোক জোন থাকে আলাদা। হ্যাঁ, স্মোক জোন থাকে। যারা স্মোকার তারা যেন গিয়ে স্মোকটা করতে পারে। তো সেই জায়গায় এটাতে কিন্তু তাদেরকে একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া দিচ্ছে, যে অ্যালাউ করছি আমরা। আমরা বলছি এরকম, কিন্তু আমরা অ্যালাউ করছি, ঠিক আছে তোমরা ওখানে যেয়ে খাও। ইভেন এটাও আমি যদি বলি যে মুভিতে আমরা দেখাই ওখানে লিখে দেয় ক্ষতিকর, এটা কেন দিয়ে, এটা কি পারমিশনটা দেওয়া হয় যে এটা লেখা থাকতে পারে আমি খেতে পারি? আমার কাছে এটা আমার মনে হয়। সো হচ্ছে তখন তার কি করবে, সে অন্য কোনো অ্যাক্টিভিটি, অনেক অ্যাক্টিভিটি থাকে, কিন্তু আমরা আসলে ভুলে থাকতে চাই। সেই কারণে আমরা দেখা যাচ্ছে যে আমরা মাদকাসক্তির মানে স্তরে স্তরে আরো ডিপে চলে যেতে থাকি। আমার প্রশ্ন ছিল আসলে এরকম যে আমরা কোন জায়গাটা থেকে অপারেটেড হয়ে এই যে এটাকে খুব নর্মালি নিয়ে নিচ্ছি, এবং ছেলেরাও যেমন ধূমপান করছে, মেয়েরাও তেমনি করছে, এবং এটাকে তারা মানে লুকানোর চেষ্টা করছে না। এটা যে একটা খারাপ অভ্যাস তাদের ভেতরে আছে, সেটা নিয়ে তারা একটুও অপরাধ বোধও অনুভব করছে বলে আমার মনে হচ্ছে না। এর কোন জায়গাটা থেকে আসলে তারা অপারেটেড হচ্ছে বলে এমনটা? এটা আমার কাছে যেটা মনে হয় দুটো জায়গা হতে পারে। একটা হচ্ছে ফ্যামিলি,
আমি দেখি আমার ফ্যামিলিতে সিগারেট খায় বা এটা অ্যালাউ করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে খাচ্ছি, এবং এখন তো এটা একটা মানে মনে হয় যে ফ্যাশন, যেটা বলছিলে যে হয়ে গেছে। যদি আমি সিগারেটে না টান দিই বা যদি আমি একটুখানি ড্রিঙ্কস না করি, তাহলে কিন্তু আমার ওই ফ্রেন্ড সার্কেলের গ্রুপে নেয়ও না। এটা একটা অনেক বড় ইস্যু আমি ইদানিং দেখছি, যে বলছে যে আমি কিভাবে বন্ধু বানাবো, ওরা তো এইগুলো করে, আমি তো এটা করি না, তো আমি তখন যেতে পারি না। অনেকে যায় আসলে এই কারণেও কিন্তু এখন অনেকে ইনভলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বাকিগুলো এমনিতে তো আছে, কিন্তু এই জায়গাটা এখন সবচেয়ে বেশি আমি খেয়াল করছি। আমি জানি না তুমিও হয়তো এটা খেয়াল করো, যে আমাদের কাছে যখন ক্লায়েন্টরা আসে তখন কিন্তু দেখা যায় যে আসলে এটা হয় স্কুল থেকে, স্কুলের বাচ্চারা বিশেষ করে যখন এসে বলে যে আমি আসলে করতে পারছি না, ফ্রেন্ডশিপ করতে পারছি না, এটা তো আসলে আমার ফ্যামিলিতে নিষেধ, কিন্তু আমি স্কুলে দেখছি বা আমার ফ্রেন্ড সার্কেলে দেখছি এটা হচ্ছে। তাহলে এই যে যারা যে গ্রুপটা করছে তারা হচ্ছে যে এখানে নেগেটিভ ভাবে নারীর সমাতায়নটা তারা একটু ইউজ করছে, যে যদি সে ছেলে পারে এটা করতে তাহলে আমি কেন পারবো না, এই জায়গাটা খুব স্ট্রংলি তখন তারা কিন্তু বলে। হ্যাঁ, আমি জানি না তো আমার কাছে এটা মনে হয়, আমি দেখেছিও যেটা বলতে, যেটা তো আমি করতেই পারি, আসলে কি করতেই পারি, যেটা আসলে আমার জন্য ভালো না, সেটা আমার জন্য ভালো না, আমার জন্য ক্ষতিকর। এটা যেমন নারীর জন্য হার্মফুল, এটা পুরুষের জন্য, তেমনি পুরুষের জন্য ক্ষতিকর। এটা একদম আসলে এটা করবার জন্য নিষিদ্ধ। হ্যাঁ, তাই না? ভালো কিছু তো দিচ্ছে না আমাকে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আমি কাজটা করছি, কেন আমি একটুখানি যতই আমি সামনে থাকি তারপরেও একটুখানি কাউকে দেখলে পরে মনে হয় যে হাতটা যেন পিছনে চলে যায়। হ্যাঁ, তার মানে আমার যে জিনিসটা করার জন্য হাতটা একটু পিছনে চলে যায়, হ্যাঁ, হয়তোবা কোনো একটা জায়গায় পারমিশন দেওয়া আছে যেখানে সিগারেট খাওয়া যায়, কিন্তু ওইখানে হঠাৎ করে কেউ একজন চলে গেল, তাহলে কি আমাদের পরিবারগুলো কি আসলে এই নৈতিক জায়গাটা তৈরি করতে অক্ষম হয়েছে বলে মনে করো? অক্ষম জায়গাটা বলবো না, আমি বলবো যে হয়তোবা আমি বলার ক্ষেত্রে কিভাবে আসলে বলছি, আমি আসলে প্রেজেন্ট করছি কি করে বাচ্চাদের, আমার সন্তানদের সামনে, এই জায়গাটা মনে হয় ফোকাস দিলে ভালো হয়। আর অক্ষম তো তখনই যখন আমি এটা চেষ্টা করব। আমার তো কাজ হচ্ছে প্রথম আমার সন্তানকে দেখানো যে আমরা আসলে কিভাবে চলাফেরা করছি, যেমন আমি যেটা অভ্যাস, যেমন যে আমি আমার ঘরে যদি চা খাওয়ার অভ্যাস থাকে, যে ওই দেখা যায় যে আচ্ছা ছোট্ট বাচ্চাটাও চা কাপটা নিয়ে আসি, একটু চা দাও। হ্যাঁ, তো এরকমই যদি হয়ে থাকে তাহলে কিন্তু সে এই কাজটা করবে। দেখা যায় আমি ছোট বাচ্চাদের দেখেছি যে হয়তোবা ম্যাচের কাঠিটা পড়ে আছে, যে সে ম্যাচ কাঠিটা কি করলো, মুখের মধ্যে এরকম ধরালো, সে কিন্তু জানে না এটা, সে দেখেছে এবং সেই ওই জায়গাটা থেকে কিন্তু সে এটা ধরে টান দিচ্ছে, সে জানে এটা সিগারেট। তো এখন কথা হচ্ছে যে আমি আসলে কিভাবে প্রেজেন্ট করছি আমার বাচ্চাদের কাছে, আমি নিজেকে, আমি বলবো না যে আমরা দরকার নাই, আমি নিজেকে কিভাবে আমার সন্তানের সামনে প্রেজেন্ট করছি। সমস্যাটা হয়েছে যে সোশ্যালি মানে কিছু ক্ষেত্রে কিছু জায়গায় এই যে যারা কোনো না কোনো নেশা করছে তাদেরকে খুব গ্লোরিয়াসলি প্রেজেন্ট করা হয়, তারা নিজেদের জায়গাটা খুব গ্লোরিয়াসলি প্রেজেন্ট করছে, এবং মানুষ যে আকৃষ্ট হচ্ছে। যে আমাকে একজন বলেছে যে সিগারেট যখন সে খায়, মানে ধূমপান যখন সে করছে, তখন ওই যে বডি যে একটা পোস্টার হয়, এটাই তার কাছে ভীষণ লুক্রেটিভ, ম্যানলি ভাব হয়। হ্যাঁ, এইটাই সে খুব পছন্দ করে, এই কারণে সে সিগারেট ইউজ করার প্রতি প্রথম আকৃষ্ট হয়েছে। তো এই জায়গাগুলো খুব গ্লোরিয়াসলি সামনে আনা হয়েছে, যেটা একটা বড় কারণ। আমরা যেমন ড্রাগ যারা ব্যবহার করছে তাদেরকে যেমন সাবসাইড করে দেই অনেক ক্ষেত্রে, এটা অবশ্যই উচিত না, কিন্তু এটা কিন্তু সোশ্যালি করা হচ্ছে, তাদেরকে খুবই মানে আলাদা চোখে দেখা হচ্ছে, ড্রাগ অ্যাডিক্ট। কিন্তু যে সিগারেট অ্যাডিক্ট সেও তো সমদোষে দুষ্ট, সে ছেলে হোক সে মেয়ে হোক, সেও তো একইভাবে আসক্ত, সেই জায়গাটি কিন্তু ঠিক এইভাবে আসছে না। একটা বিরতির জন্য আবারও আমার কাছে মেসেজ আসলো, আমরা এক বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। চলছে প্রমিসেস জানতে চাই।
আর আজ আমাদের সাথে আছেন মাহমুদা মহসিনা বুশরা। কথা হচ্ছে মাদক প্রতিরোধে নারীর ভূমিকা এই বিষয়ের উপর। নারী দিবস নিয়ে আজ আলোচনা করেছি, সম অধিকার নিয়ে আলোচনা করেছি, এই যে বিনিয়োগ হোক নারীর সম্ভাবনা বিকাশের ক্ষেত্রে যে বিনিয়োগ, সেটি নিয়েও আমরা কথা বলেছি। এবং যে জায়গাটাতে ছিলাম আমরা, যে এই যে মাদকাসক্তি, সম অধিকারের কথা বলতে গিয়ে আমরা আসক্তির ক্ষেত্রেও নারীরা অনেক এগিয়ে এসেছে, যেটা না হলেও চলতো। হ্যাঁ, মানে সম অধিকার বলতে বলতে আমরা আসলে কোথায় গিয়ে থামবো, কোনটাকে আসলে সম অধিকার বলবো, সেই লেভেলটা, সেই লিমিটটা, এই ধারণাটার জায়গায় আসলে বোধহয় অত ক্লিয়ারেন্স, মানে ক্ল্যারিটি নেই আমাদের মাঝে। তো সেখানটাই হয়তো এটা হচ্ছে যে ছেলেরা সিগারেট ইউজ করছে, আমরা কেন নয়? ছেলেরা মদ খেতে পারছে, আমরা কেন মদ ব্যবহার করতে পারবো না? বা অন্য ড্রাগ আমরাই কেন কম? আমরা কিসে কম? আমরা কিসে কম? তো এই যে সমতায়নের জায়গাটা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে আসলে এগিয়ে আছি। কিছু কিছু, সবাইকে আমি বলছি না, কিছু কিছু জায়গায় আসলে একটু বেশি এগিয়ে গিয়েছি ওই জায়গাটায়। তো এই জায়গাটা আমি বলতে চাই, সেটা হলো যে মানে যে জিনিসটা আমাকে আসলে আদৌ কি ভালো রাখছে, হ্যাঁ, আমি যদি জিজ্ঞেস করি, আমি কখনো কি নিজেকে জিজ্ঞেস করে দেখেছি? যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, যে যারা আসলে আমরা খাচ্ছি, একটুখানি কি এটা আসলে কি সমতায়নের কোনো একটা জায়গা? এটা কি আমি আমি একটা মেয়ে, আমি একটা মা, আমি আমার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার, কিন্তু আমি কিন্তু অনেক শক্তিশালী, এবং এই যে আমি যদি আমার এই পাওয়ারটা আমি ফিল করি যে আসলে আমি আমাকে ধ্বংস করছি কেন, আমি আমাকে ধ্বংস কেন করব? যদি আমার ভেতরে খারাপ লাগা তৈরি হয়েই থাকে যে আমি কোনো ক্রাইসিসের কারণে আমি করেছি, যদি এটা হতে হয়, আর যদি সমতায়নের জায়গা থেকেও করে থাকি, যে যেটাকে আমরা ইউজ করছি, আসলে এটা আসলে নেগেটিভ ভাবে ইউজ হয়, তো যদি এরকম হয়, আমি আগে প্রথম নিজেকে জিজ্ঞেস করব যে আমি এই কাজটি করছি কেন করছি, এটা কি আমি আসলে জানি কিনা। এক্স্যাক্টলি। এবং এটা আমার বডির আসলে ছেলেরও যেমন ক্ষতি করে, একটা মেয়ের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং হ্যাঁ, আমি এই মেয়েটাই হয়তো বা আমি যখন বিয়ে করব তখন আমি কিন্তু কাঁদবো, যখন আমার বেবি হওয়া, বিভিন্ন শারীরিক কারণে যখন সমস্যা হবে, তখন কিন্তু আমি ঠিক ওইটার জন্য কান্না করব, কিন্তু ততক্ষণে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলেছি। একটি জিনিস, যেমন আমি সবাইকে আসলে এই কথাটা ভীষণ বলি, আমার ক্লায়েন্টদেরকে বলি যে একটাই শরীর, এই একটা শরীর নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। আমাকে যতদিন একটা আয়ু দেওয়া হয়েছে, সেই ততটা বছর আমাকে এই শরীরটা নিয়ে বেঁচে থাকতে হবে। তো এই শরীরটা নিয়ে আসলে আমি ছিনিমিনি কেন খেলবো? এবং একটা বয়সের পরে যখন আমার শরীরের ক্ষয় শুরু হবে, এবং সেই বয়সটা কিন্তু খুব মানে অনেক বেশি না, 35-এর পর থেকে বা 30-এর পর থেকে কিন্তু ক্ষয় শুরু হয়ে যায়। শরীরের গ্রোথ হতে থাকে 30 বছর পর্যন্ত, 30 বছরের পর থেকে শরীর ক্ষয় হতে থাকে। তো কাজেই খুব অল্প সময় আসলে গ্রোথের টাইম পাচ্ছি। তো ক্ষয়ের সময় আমি কেন আমার শরীরটাকে যত্ন করব না? আমি যদি কোনো আসক্তিতে আছি, তার মানে আমি আমার শরীরকে যত্ন করছি না, আমি আমাকে যত্ন করছি না, আমি আমাকে ভালোবাসছি না। এক্স্যাক্টলি। এটা ওই সিগারেট খেয়ে আমাকে স্মার্ট দেখাচ্ছি আমি? আদৌ কি আমি বলবো যে খাচ্ছেন, আদৌ বুকের মধ্যে একটু হাত দিয়ে জিজ্ঞেস করেন, দেখেন তো যে আসলে কি স্মার্ট ফিলিং আসে কিনা, নাকি আমার খারাপ লাগা কোনো একটা জায়গা থেকে আমার ভেতর কিন্তু সত্যি কথা বলে। আমি যখন নিজেকে, আমি খুবই হলফ করে বলতে পারি যে কোনো পরিবার এটা শেখায় না, কোনো ভার্বাল মেসেজ কোথাও থাকে না কোনো পরিবারে যে তুমি এটা করো, তুমি সিগারেট ব্যবহার করতে অ্যালাউড, তুমি মাদক ব্যবহার করতে অ্যালাউড, বা মদ ব্যবহার করতে অ্যালাউড, এটা কিন্তু কোনো পরিবার বলে না। এমনকি যারা মাদক আসক্ত, তারাও কিন্তু চায় না তার সন্তান আসক্তি হোক, কোনো কিছুতে আসক্তি হোক। এক্স্যাক্টলি। তাহলে আমি নিজেকে, আমার খুব ভালো লেগেছে তোমার এই পয়েন্টটা, যে আমি আসলে নিজেকে ভালোবাসছি না। আমার নিজেকে যদি আমি ভালোই না বাসতে পারি, তাহলে আসলে জীবনটা কেমন আমার কাছে? এক্স্যাক্টলি। না বাসতে পারলে তো আমি আর দেখলাম না, আমি তো কিছুই দেখতে পেলাম না। আমি আমাকে যে ভালোবাসবো, যে কেন ভালোবাসবো, যে আমি পৃথিবীতে এসছি আসলে সাফার করার জন্য না,
আমি লাইফটাকে এনজয় করার জন্য আমি নিজেকে হার্ম করে এনজয় করব না, যেটা আমার জন্য হার্মফুল। আমি সেই কাজগুলো আমি আমি চাইলে কিন্তু বুঝি, আমি যে বুঝি না তা কিন্তু না, আমি কিন্তু বুঝি প্রত্যেকটা। আমি যে কাজটা করি আমার ভেতর কিন্তু একটা হলে ওই যে নিজেকে নক করা, নিজেকে টোকা দেওয়া না, যে আমাকে ভালোবাসবো তখনই। আমি একটু বলতে চাই নিজেকে ভালোবাসার ওই জায়গাটা, যে আপনার যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেউ থাকে, বা যদি বাবা মাই আমার প্রিয়জন যদি থাকে, আমি চাই আপ্রাণ দিয়ে তাকে রক্ষা করতে। তো ঠিক ওইভাবে ওই ফিলিংটা দিয়ে যদি আমি আমাকে নিজেকে যদি আমি এটাই টার্ন করতে পারি নিজের দিকে, যে আমি এইভাবে যদি নিজেকে দেখতে পারি, এটাকেই নিজেকে ভালোবাসা বলে আসলে। চমৎকার বলেছো, নিজেকে ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট, তাহলেই আসলে আসক্তি থেকে বের হওয়া সম্ভব। এক্স্যাক্টলি, একদম। একটু যদি আমরা ওই জায়গাটাতে যাই যে নারী সদস্যরা আসলে বাড়িতে যদি কোনো আসক্ত কেউ থাকেন, তারা কিভাবে এখানে হেল্প করতে পারেন? যেটা আমরা পেয়েছি খুব প্রচলিত আছে যে নারীরা ভীষণ মমতাময়ী হয়, মা থাকে, বোন থাকে, এই মমতার কারণে তারা তাদের সন্তানদের সাথে কখনো এই বিষয়গুলো নিয়ে কঠোরও হতে পারেন না, এবং অনেক ক্ষেত্রেই ওই যে ইগনোর করা, যেটাকে বলেছো তুমি আগে, যে দেখছি কিন্তু সেটা নিয়ে কোনো অ্যাকশনে যাচ্ছি আসলে না। আদৌ কি আমার সন্তানকে ভালোবাসি? এই জায়গাগুলো আসলে কি হওয়া প্রয়োজন? এখানে যখন আমি এরকম দেখছি আমার একটু আমরা তো আসলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যেমন করে আমরা বেশি ভালোবাসা দেখায় ফেলতেছি, যখন আমি খেয়াল করতেছি না, এটাও এক ধরনের অতিরিক্ত ভালোবাসা, যেটা হচ্ছে নেগেটিভ ভাবে যায়। আরেকটা হচ্ছে যেটা খেয়াল করছি না। এই দুইটার একটাও যেন আমরা না করি। আমরা যেন যদি করে ফেলে আমরা যেন তার কাছে যাই, কাছে যেয়ে যেন জিজ্ঞেস করি যে হচ্ছে কি হয়েছে আসলে। আমি যেন তার কাছে ওরকম মানে চোর পুলিশ ধরার মতো না, বুঝে গেলে আমি তাকে কাছে নিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। যদি না পারি তাহলে অবশ্যই আমি বলবো প্রফেশনালদের যত দ্রুত পারা যায় প্রফেশনালদের হেল্প নেওয়া। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই দেখা যায় যে কিছু দূর পর্যন্ত যাওয়ার পর তারপরে আর আসে না, যেটা আমাদের হাত থেকে চলে যায়। মানে এটা আসলে খুবই দুঃখজনক এবং হতাশাজনক আসলে, যে অনেক দূর পর্যন্ত আগায় নেওয়ার পরে দেখা যায় ফ্যামিলি ওই যে চ্যালেঞ্জটা নেওয়া, তার প্রতি যে পরিমাণ কেয়ারটা দিতে হবে সেইটুকু দেওয়ার জন্য আসলে তারা রেডি থাকে না। আমি বলবো সেই জায়গাটা একটা বড় বাধা থাকে যে একটা লং টার্ম ট্রিটমেন্ট যে লাগে মেয়েদের ক্ষেত্রে, এই আসক্তির এই দীর্ঘমেয়াদী চিকিৎসাটি নেওয়ার ব্যাপারে আমি অনেককে দেখেছি যে তারা ভেতর থেকে খুব রেজিস্ট্যান্ট থাকে। এই চিকিৎসাটা তারা মেয়েদের জন্য নেবেন কিনা? আদৌ তার এমনি তো মেয়ে, হ্যাঁ মানে পুরাটাই হচ্ছে দেখা যায় যে বিফলে যাচ্ছে, আবার মানে অ্যাডিকশনের সাথে আছে, সেটার পিছনে আমি কতটুকু খরচ করব, এই জায়গাটাও কিন্তু বিনিয়োগ ভাবা প্রয়োজন। যে আমাদের আসলে পরিবারের প্রত্যেকটা সদস্য, সবার আগে পরিবার, তাই না? পরিবারের মানুষটা যদি আমি না খেয়াল করি তাহলে বাইরের মানুষ তো পরে। ওইটা কিন্তু ভীষণ ভাবে মেয়েদের ক্ষেত্রে আরো বেশি স্ট্রংলি থাকে যে মানুষ কি বল, মানুষ অনেক কিছুর জন্যই অনেক কিছু বলে, তাই না? তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে অসহায়জনক জায়গা কিন্তু, যখন আসলে ভীষণ আমার যেমন খুব রিসেন্ট এক্সপিরিয়েন্স মনে করতে পারি যে মেয়েটির মা ভীষণ অসহায় ভাবে আমার দিকে তাকিয়ে বলল যে ওকে এখন আমি হসপিটালাইজ করব, বাসায় যে এত মানুষ আসবে ওদের কি জবাব দেব, তাই না? কিন্তু জবাব দেওয়াটা ভীষণ প্রয়োজন, কারণ হচ্ছে বাচ্চাটির জীবন আগে, এবং তারপর যদি সে সুস্থ হতে পারে তবে সে একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারছে আসলে। সেটাই। অনেক অনেক ধন্যবাদ খুশরা চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আজ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।